ডিগ্রি থাকলেই কি চাকরি নিশ্চিত, নাকি আজকের ভারতে ডিগ্রি নিজেই হয়ে উঠেছে এক ধরনের মিথ? বাস্তবটা কিন্তু অনেকটাই কঠিন। ভারতের বেকারত্বের সংকট আজ এক গভীর কাঠামোগত সমস্যায় পরিণত হয়েছে, বিশেষ করে শিক্ষিত যুব সমাজের মধ্যে। বিভিন্ন সমীক্ষা বলছে প্রায় 30% স্নাতক তরুণ তরুণী উপযুক্ত চাকরি পাচ্ছেন না। এই পরিস্থিতি কেবল সংখ্যার হিসেব নয়, এটি দেশের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যৎ কর্মস্থানের দিক নির্দেশ করছে। প্রথমেই বোঝা দরকার সমস্যার মূল কোথায়। একদিকে প্রতি বছর লাখ লাখ ছাত্রছাত্রী বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বেরোচ্ছে, অন্যদিকে সেই ডিগ্রির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উচ্চ মানের চাকরি তৈরি হচ্ছে না। ফলে তৈরি হচ্ছে এক ধরনের মিসম্যাচ, অর্থাৎ শিক্ষা যা দিচ্ছে, বাজার যা চাইছে, তার মধ্যে ফারাক। এই ফারাকেই আজকের বেকারত্বের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা ব্যবস্থার সংস্কার। বিশ্ববিদ্যালয়গুলি এখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে পাঠ্যক্রম বদলাতে হবে। শুধু বইয়ের জ্ঞান নয়, ইন্টার্নশিপ, প্রজেক্ট ও ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি সংযোগ বাড়ানো জরুরি। উদাহরণ হিসেবে বলা যায়, যদি একজন কমার্সের স্টুডেন্ট বাস্তবে ফিনান্সিয়াল সফটওয়্যার ব্যবহার করতে না জানেন, তাহলে শুধুমাত্র তথ্য জেনে কি হবে? এরপর আসে ভোকেশনাল ট্রেনিং বা কারিগরি শিক্ষার প্রসার। ভারতে এখনো একটি বড় অংশ মনে করে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সফলতার পথ, কিন্তু বাস্তবে অনেক কাজ আছে যেখানে ডিগ্রির প্রয়োজন নেই, প্রয়োজন প্রশিক্ষণের। যেমন ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, মেশিন অপারেটর, এই সব ক্ষেত্রে দক্ষ লোকের চাহিদা প্রচুর। উন্নত দেশগুলিতে এই ধরনের প্রশিক্ষণকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়, যা আমাদের দেশেও আরও জোরদার করা প্রয়োজন। চতুর্থত, উদ্যোক্তা তৈরি করার উপর জোর দেওয়া জরুরি। আজকের যুব সমাজ যদি শুধু চাকরি খোঁজার মানসিকতা থেকে বেরিয়ে এসে চাকরি তৈরির কথা ভাবতে শুরু করে, তাহলে সমস্যার একটা বড় অংশ সমাধান হতে পারে। স্টার্টআপ, ছোট ব্যবসা, ডিজিটাল উদ্যোগ, এই ক্ষেত্রগুলিও সরকারি সহায়তা ও সহজ ঋণ ব্যবস্থা বাড়ানো দরকার। এতে কর্মস্থানও বাড়বে। এছাড়া অবকাঠামো ও প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানো গুরুত্বপূর্ণ। বড় প্রকল্প, শিল্প স্থাপন, ম্যানুফ্যাকচারিং সেক্টর, এই সব ক্ষেত্র সরাসরি চাকরি তৈরি করে। সরকার যদি শ্রমনির্ভর শিল্পে বেশি জোর দেয়, তাহলে কর্মস্থান দ্রুত বাড়ানো সম্ভব। নীতিগত পরিবর্তনও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। মেক ইন ইন্ডিয়া বা স্থানীয় উৎপাদন বাড়ানোর উদ্যোগে যদি কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তাহলে বিদেশ নির্ভরতা কমবে এবং দেশে কর্মসংস্থান বাড়বে। পাশাপাশি শ্রম আইন সহজ করা এবং ছোট ব্যবসার জন্য সুবিধা বাড়ানো প্রয়োজন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কেরিয়ার কাউন্সেলিং। অনেক ছাত্রছাত্রী জানেনই না কোন ক্ষেত্রে কী ধরনের সুযোগ রয়েছে, ফলে তারা এমন কোর্স বেছে নেয় যার বাজারে চাহিদা অনেকটাই কম। যদি স্কুল স্তর থেকেই সঠিক গাইডেন্স দেওয়া হয়, তাহলে এই সমস্যার অনেকটাই কমানো সম্ভব। বর্তমানে পরিস্থিতিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাও বড় ভূমিকা নিচ্ছে। অনেক প্রচলিত চাকরি কমে যাচ্ছে, আবার নতুন ধরনের কাজ তৈরি হচ্ছে। তাই সময়ের সঙ্গে নিজেকে আপডেট না করলে পিছিয়ে পড়ার সম্ভাবনাই বাড়ছে। এই পরিবর্তনকে ভয় না পেয়ে বরং নতুন দক্ষতা শেখার সুযোগ হিসেবে দেখা উচিত। একই সঙ্গে আন্ডার এমপ্লয়মেন্ট বা আংশিক বেকারত্বের সমস্যাও বাড়ছে। অনেক গ্র্যাজুয়েট এমন কাজ করেছে যা তাদের যোগ্যতার তুলনায় অনেকটাই কম, যেমন ডেলিভারি, গিগ ইকোনমি ইত্যাদি। এতে আয় হলেও দক্ষতার সঠিক সুযোগ হচ্ছে না, ফলে দীর্ঘমেয়াদে এটি অর্থনীতির জন্য ক্ষতিকারক। সবশেষে বলা যায়, ভারতের বেকারত্ব সমস্যা শুধুমাত্র চাকরির অভাব নয়, এটি একটি কাঠামোগত চ্যালেঞ্জ। এর সমাধান একদিনে সম্ভব নয়। প্রয়োজনে শিক্ষা, শিল্প, সরকার এবং সমাজ সব পক্ষের সমন্বিত উদ্যোগ। ডিগ্রি থেকে দক্ষতা, চাকরি থেকে উদ্যোগ, এই সব মানসিকতার পরিবর্তনই পারে ভবিষ্যতের ভারতকে নতুন পথে এগিয়ে নিয়ে যেতে। এখন প্রশ্ন একটাই, আমরা কি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত?
একদিকে পশ্চিম এশিয়া যুদ্ধ, কাঁচামালের দাম বৃদ্ধি, বৈশ্বিক অনিশ্চয়তা, তার মধ্যেই কি সত্যি ঘুরে দাঁড়াচ্ছে ভারতের গাড়ি শিল্প? চমকে দেওয়ার মতো তথ্য সামনে এনেছে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স বা সিয়াম। 2025-26 অর্থ বছরে দেশে মোট 47 লক্ষ যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে, যা ভারতের অটোমোবাইল শিল্পের ইতিহাসে এক নতুন রেকর্ড। অর্থাৎ এত প্রতিকূলতার মধ্যেও বাজারে চাহিদা কমেনি, বরং বেড়েছে। এই সাফল্যের পেছনে কারা? প্রথম সারিতে রয়েছে মারুতি সুজুকি ইন্ডিয়া, টাটা মোটরস এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এই তিন বড় সংস্থা। তাদের শক্তিশালী বিক্রি এবং নতুন মডেলের লঞ্চ বাজারকে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ এই উত্থান কেন? এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, গত বছরের সেপ্টেম্বরে গাড়ির ওপর জিএসটি হার কমানো হয়েছিল। এর ফলে গাড়ির দাম কিছুটা কমে যায় এবং ক্রেতাদের আগ্রহ বাড়ে। দ্বিতীয়ত, উৎসবের মরশুম, দুর্গাপুজো, দীপাবলি, এই সময়টায় ভারতীয় বাজারে ঐতিহ্যগতভাবে গাড়ির চাহিদা বাড়ে। 2025-26 অর্থ বছরে সেই চাহিদা ছিল অত্যন্ত শক্তিশালী। তৃতীয়ত, অর্থনৈতিক নীতির প্রভাব, আয় করে ছাড়, সুদের হার কমানো, এই পদক্ষেপগুলি ক্রেতাদের হাতে অতিরিক্ত অর্থ দিয়েছে, ফলে ইএমআইতে গাড়ি কেনা সহজ হয়েছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, এই অর্থ বছরে গাড়ি শিল্পে দুই ধরনের প্রবণতা দেখা গেছে। প্রথমার্ধে বাজার কিছুটা ধীর ছিল। চিপ সংকট, কাঁচামালের সমস্যা, এই সব কারণে উৎপাদন ও সরবরাহে চাপ ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে পরিস্থিতি বদলে যায়, চাহিদা হঠাৎ বেড়ে যায় এবং বাজার দ্রুত ঘুরে দাঁড়ায়। তবে এই সাফল্যের মধ্যেও উদ্বেগ রয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ কাঁচামালের দাম বৃদ্ধি। স্টিল, অ্যালুমিনিয়াম, সেমিকন্ডাক্টর, এই সব উপকরণের দাম বাড়ছে, ফলে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়তে পারে গাড়ির দামে। অর্থাৎ ভবিষ্যতে গাড়ি কিনতে গেলে ক্রেতাদের আরও বেশি খরচ করতে হতে পারে। এর পাশাপাশি আরেকটি বড় অনিশ্চয়তা পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। এই সংঘাতের ফলে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে তেল ও জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বেড়ে যায়, যা শেষ পর্যন্ত গাড়ির দামে যুক্ত হয়। শুধু তাই নয়, যদি এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয় তাহলে ভোক্তাদের ক্রয় ক্ষমতাও কমে যেতে পারে, কারণ জ্বালানি, দৈনন্দিন খরচ সবকিছুই তখন বেড়ে যায়। ফলে মানুষ বড় খরচের সিদ্ধান্ত, যেমন গাড়ি কেনা, স্থগিত রাখতে পারেন। এখানেই সামনে আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই রেকর্ড বিক্রি কি টেকসই? বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সাফল্য অনেকটাই নীতিগত সুবিধা এবং উৎসবের চাহিদার উপর নির্ভরশীল। কিন্তু যদি কাঁচামালের দাম বাড়তে থাকে এবং আন্তর্জাতিক পরিস্থিতি অস্থির থাকে, তাহলে ভবিষ্যতে চাহিদায় কিছুটা ভাটা পড়তে পারে। অন্যদিকে ইতিবাচক দিকও রয়েছে। ভারতে মধ্যবিত্তের সংখ্যা বাড়ছে, শহরায়ন বাড়ছে এবং ব্যক্তিগত গাড়ির চাহিদা ক্রমশ বাড়ছে। এছাড়া ইলেকট্রিক ভেহিকল বা ইভি সেগমেন্টও ধীরে ধীরে বাজারে জায়গা করে নিচ্ছে। এই সব মিলিয়ে দীর্ঘমেয়াদে অটোমোবাইল সেক্টরের সম্ভাবনা এখনও শক্তিশালী। সবশেষে বলা যায়, 2025-26 অর্থ বছর ভারতের গাড়ি শিল্পের জন্য একটি টার্নিং পয়েন্ট। একদিকে রেকর্ড বিক্রি, অন্যদিকে বাড়তে থাকা খরচ এবং বৈশ্বিক অনিশ্চয়তা, এই দুয়ের মাঝেই দাঁড়িয়ে রয়েছে এই শিল্প। এখন দেখার বিষয়, এই গতি কি ধরে রাখা সম্ভব, নাকি সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।